তোমার নিমন্ত্রণে গল্পের চতুর্থ অংশ। শোভা হাতের মুঠোফোনের দিকে মুহূর্তখানেক করুণ দৃষ্টিতে তাকিয়ে সেটা সরিয়ে রাখল। দীপ্তর ঘৃণা ভরা দৃষ্টি তার হৃদয়ে তীরের মতো বিদ্ধ করছে। সেই ঘৃণার তীব্রতা তিনি সহ্য করতে পারছেন না। কি অসহ্য ঘৃণা নিজের সন্তানের তার প্রতি। তার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল বহুকাল পরে। সদ্য তরুণে পা দেয়া শোভা গভীর প্রেমে পড়ে যান দৃঢ় স্থির অথচ প্রাণ খোলা মহসিনের। তিনি প্রথম প্রেম নিবেদন করেছিলেন সুন্দরী চপলা আর জেদি শোভাকে ফিরিয়ে দিতে পারেননি তিনি। কয়েকবার অস্বীকার করার চেষ্টা করেছেন, কিন্তু শোভার অদম্য জেদের কাছে তার আপত্তি খরস্রোতা নদীতে খড়কুটোর মতোই ভেসে গেছে। 4 বছর চলেছে তাদের প্রণয় পর্ব। শোভার বাড়িতে বিষয়টা জানাজানি হয়ে যায়। মহসিন ততদিনে একটা চাকরি জুটিয়ে নিয়েছিলেন, কিন্তু শোভার পরিবারের চাহিদার সাথে সেটার দূরত্ব ছিল বিস্তর। তাই তারা অন্যত্র বিয়ে ঠিক করে ফেলেন। শোভা বরাবর জেদি একরোখা। একবার যা তার মাথায় ঢুকে যায় তা থেকে তাকে বিচ্যুত করা তাদের পক্ষে সম্ভব হয়নি। তিনি একদিন ইউনিভার্সিটি থেকে সোজা মহসিনের মেসে চলে আসেন। সেই রাতেই তারা বিয়ে করেন। বিয়ের পরে তারা পরিবার থেকে ঝামেলা করার চেষ্টা করছিল, কিন্তু একজন সাবালিকা মেয়ের মতামতের বিরুদ্ধে কিছু করা যায়নি। বিয়ের প্রথম 2 বছর কেটে গেল স্বপ্নের মতো। কত স্বপ্নের হাতছানি, কত পরিকল্পনা সংসার নিয়ে। এরপর হঠাৎ দীপ্ত পেটে আসে। শোভা প্রথমে সন্তানকে রাখতে চাননি। সদ্য অনার্স শেষ হয়েছিল তার, জীবন কেবল শুরু। সেই মুহূর্তে মানসিকভাবে সন্তান জন্ম দেবার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। কিন্তু মহসিন সন্তান চেয়েছিলেন। তিনি কথা দিলেন, শোভা, আমি সব সামলে নেব, ও আসুক প্লিজ। তিনি মেনে নিলেন। একটা ফুটফুটে সন্তান কোল জোড়ে এলো। তিনি তার মায়ায় জড়িয়ে পড়লেন। দীপ্ত জন্মানোর পরেই মহসিনের প্রমোশন হলো। তার ব্যস্ততা বাড়তে থাকলো। বাড়িতে সময় দেবার পরিমাণ কমে গেল। শোভার সহনশীলতা কমতে থাকলো। নিজেকে মনে হতে থাকলো একটা সন্তান জন্ম দেওয়ার মেশিন। সন্তান জন্ম দিয়েছেন, এখন তাকে লালন পালন করা ছাড়া আর জীবনে যেন তার কিছুই নেই। একটা কাজের লোক ঠিক করে দিয়েই মহসিন তার দায়িত্ব শেষ করেছেন। শোভা জেদের বসে তাকে কাজ থেকে ছাড়িয়ে দিলেন। নিজেই রান্না, কাপড় কাচা সব করতে শুরু করলেন। দীপ্ত কান্নাকাটি করলে তার রাগ বাড়ত। মনে হতো সে জন্মালো বলেই তার যত দুর্ভোগ। মহসিন সাহেবের সাথে এটা নিয়ে ঝগড়া হতো। তিনি বললেন, সংসারে একজন সদস্য বেড়েছে, তার খরচ আছে, আমার অফিসে কাজের চাপ, তোমাদের জন্যই তো সব। এসব ছেলে ভোলানো কথা তার বিষের মতো হতো। তার মনে হতো লোকটা তাকে বাড়িতে রেখে বাইরে অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়েছে। এরকম হওয়া তো অসম্ভব নয়। এটা নিয়ে তাদের সংসারে অশান্তি হতে শুরু করলো। শোভার বোনদের সাথে যোগাযোগ ছিল। তাদের দেখে নিজেরও ভুল তিনি বুঝতে পারলেন। তিনি বোনেদের মধ্যে সবচাইতে মেধাবী ছিলেন, সুন্দরীও, অথচ তাদের জীবনযাত্রার সাথে তার কত পার্থক্য। তিনি সংসার আর সন্তানের পেছনে খেটে মরছেন। তার জন্ম তো সেই জন্য হয়নি। তার কত সম্ভাবনা ছিল, কত ভালো ক্যারিয়ার হতে পারত। তিনি মহসিন সাহেবকে একদিন বললেন, আমিও চাকরি করব, দীপ্তকে কার কাছে রাখবো? মানে, দেখো দীপ্ত খুব ছোট, আর একটু বড় হোক, এখন ওর তোমাকে প্রয়োজন। এই কথার পর তার চোখ পুরোপুরি খুলে গেল। তিনি বুঝলেন তার যোগ্যতাকে লোকটা ভয় পায়, তাই সন্তান আর সংসারে বেঁধে রাখতে চায়। তার মন বিদ্রোহ করল। সংসারের প্রতি
তিনি মৃত শ্রদ্ধা হলেন। 4 বছরের দীপ্ত দুষ্টুমি করলে তার গায়ে হাত পর্যন্ত তুলতেন কয়েকবার। নিজের জেদি সত্তা, যা সংসারের জাতাকলে হারিয়ে যেতে বসেছিল, সেই সত্তা ফিরে এলো। মহসিন নামের লোকটা আর জীবন নষ্ট করেছে, তিনিও তাকে বুঝিয়ে দেবেন। তিনি মোটেও ফেলনা নন। একসময় সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেল। তার বছরখানেক আগে অবশ্য লোকটা বলেছিল, তুমি চাইলে এখন চাকরি করতে পারো। তিনি তখন তাকে কেন সাড়া দেবেন? তিনি কারোর হাতের কাঠপুতুল নন। যখন চাবি দেবে তিনি নড়বেন। এখন তার ইচ্ছে নেই। দীপ্তর বয়স যখন 6, তখন তাদের সম্পর্কটা পুরোপুরি বিষাক্ত হয়ে উঠল। একই ছাদের তলায় যেন তাদের বেশ নিঃশ্বাস পড়ছিল। তবুও দিন শেষে লোকটা ক্লান্ত পরিশ্রান্ত মুখে ছেলেকে জড়িয়ে বিষাদ নিয়ে ঘুরত, আর সামনে দিয়ে তার পৈশাচিক আনন্দ হতো। এই সম্পর্কে একসময় শোভাও ক্লান্ত হয়ে গেলেন। তিনি নিজেই মহসিনকে বললেন, আমি আর এক ছাদের নিচে তোমার সাথে থাকতে চাই না, ডিভোর্স চাই। মহসিন হয়তো মুক্তির পথ খুঁজছিলেন। তিনি রাজি হয়ে গেলেন। শোভা ততদিনে একটা জিনিস বুঝেছে, দীপ্ত হলো লোকটার সবচাইতে বড় দুর্বলতা। শোভারও মায়া আছে সন্তানের প্রতি। তিনি কেন সন্তানকে ছাড়বেন ওই লোকের জন্য? আজ দীপ্ত বলল, তিনি নাকি কেবল প্রতিশোধ চরিতার্থ করার জন্যই ওকে কাছে রাখতে চেয়েছিলেন। কথাটা তো পুরোপুরি ঠিক নয়। প্রতিশোধ সত্যিই একটা কারণ, কিন্তু সন্তানকে তো তিনি জন্ম দিয়েছেন, পেটে ধরেছেন। কিন্তু দীপ্ত এলো না তার সাথে। প্রথম দিকে তার ভীষণ কষ্ট হতো ছেলেটার জন্য। একসময় পরিবারের মতো আবারও বিয়ে করলেন। সেখানে সংসার খেলা নেই। কিছুদিন পর পর সমমনা মানুষের নিয়ে গেট টুগেদার, কিছুদিন পর পর ট্রিপে যাওয়া, সেসবে তিনি অভ্যস্ত হয়ে উঠলেন। তবুও দীপ্তর মুখটা একখণ্ড পিছুটান হয়ে রইল তার এগিয়ে যাওয়া জীবনে। তিনি কখনো সিঙ্গাপুর, কখনো থাইল্যান্ড, কখনো নেপাল, এসব করতে করতে যেটুকু অবসর পেতেন, তখন ওই লোকটার বাসায় টেলিফোন করে দীপ্তর খোঁজ নিতেন। তার আবারও সন্তান এলো কোলজোড়ে। তিনি তাকে আঁকড়ে ধরে দীপ্তকে ভুলতে চেষ্টা করতে থাকলেন। কারণ দীপ্তর সাথে মহসিন আছে, তার সাথে কথা বলতে হয় আগে। এটা তার জন্য চরম অবমাননাকর বলে মনে হতো। কিন্তু চাইলেই কি যাকে এতগুলো দিন কাজে নিজের ভেতরে ধারণ করে জন্ম দিয়েছেন তাকে ভোলা যায়? তিনিও ভুলতে পারেননি। আরেকবার তিনি সন্তান সম্ভাবনা হলেন 3 বছর পর, যখন তিনি আবারও দীপ্তর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন। কিন্তু ছেলে তার সাথে কথা বলতে চায় না। অনেক চেষ্টা করেছেন, কিন্তু ছেলের অভিমান তিনি ভাঙাতে পারেননি। এখন বয়স হয়ে যাচ্ছে, তার অন্য দুটো ছেলে মেয়ে তাদের নিজেদের জগতে ব্যস্ত। তার স্বামীও এখন অসুস্থ, তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাকেন। তিনি এই বিশাল বাড়িতে একা। তার ফেলে আসা সময়ের কথা মনে পড়ে। মহসিনকে তিনি ক্ষমা করতে পারেননি, কিন্তু সন্তানকেও তিনি ভুলতে পারেননি। তাই প্রায়ই কল করতেন, কিন্তু ধরে না, ব্লক করতো আগে। তিনি অন্য নম্বর দিয়ে আবারও কল দিতেন। এখন বেজে যায় ঠিক, কিন্তু রিসিভ হয় না। মনে হয় এই তো সেদিন ছোট্ট দীপ্তকে তিনি প্রথমবার কোলে নিলেন। সেই ছেলে বিয়ে করেছে, তাকে জানায়নি পর্যন্ত কেউ। মহসিন যে এভাবে তার উপর প্রতিশোধ নেবে তিনি ভাবেননি। এর জন্য তাকে ক্ষমা করবেন না। ছেলের মনে কতটা বাষ্প ভরে দিয়েছে লোকটা তাকে নিয়ে, আজ ওর অভিব্যক্তিতে তা স্পষ্ট। যে রেগেছিল, রাগের মাথায় খারাপ কিছু ঘটিয়ে না ফেলে, এর জন্য অনেক ভেবে তিনি লোকটাকে কল দিয়েছিলেন আজকের বিষয়টা বলতে। সাথী করায়
গুন্ডায় হিসেব চাইতে, কিন্তু স্পর্ধা দেখিয়ে কল কেটে দিল মুখের উপরে। তিনি ছেলের খারাপ কোনোদিন চান না, চাইবেনও না। হাজার হোক, দীপ্ত তো তারই অংশ। তিনি সন্তানের খারাপ কি করে চাইবেন? এটা কেন? ছেলেটা বুঝল না। রাতে মহসিন সাহেব আর শ্রেয়সী কারোরই ঘুম হলো না। মহসিন সাহেব তাহাজ্জুদ নামাজে বসে রাত কাটিয়ে দিলেন, ছেলের আরোগ্যের জন্য দোয়া করলেন। শ্রেয়সী দীপ্তর পাশে জেগে শুয়ে বসে কাটালো। দীপ্ত কখনো ঘেমে উঠছে, আবার কিছুক্ষণ পরেই ঠান্ডায় কুঁকড়ে যাচ্ছে। ঘরের পরিবেশের উপযোগী করে দিচ্ছিল শ্রেয়সী। ভেজা কাপড়ে গা মুছে দিয়ে কপালের উপরে পটি দিয়ে দিয়েছে অনেকবার। শরীর কাঁপিয়ে জ্বর এসেছে যে, বেঘুরে পড়ে রইল দীপ্ত। আধো অবচেতনে শ্রেয়সীর হাত কখনো ধরে রইল খুব শক্ত করে। অনেক কিছু বলছে অস্ফুট স্বরে, যার বেশিরভাগ কথাই অবদ্ধ মনে হলো। কখনো মা, কখনো বাবাকে উদ্দেশ্য করে কথা বলছিল, কখনো শ্রেয়সীর উদ্দেশ্যে। 4টার পরে একবার শ্রেয়সীর তন্দা মনে এসেছিল, তখন দীপ্তর মুখের কাছে থাকায় একটা কথা শুধু বুঝতে পারল, আমাকে ছেড়ে চলে যাবে তুমি মায়ের মতো। তন্দ্রাচ্ছন্ন শ্রেয়সী দীপ্তকে আগলে নিয়ে বিড়বিড় করে বলল, আমি তোমার সাথেই আছি দীপ্ত, তুমি সুস্থ হয়ে ওঠো। দীপ্তর জ্বর ক্লিষ্ট ক্লান্ত মুখে যেন কিঞ্চিত হাসি ছুঁয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। শ্রেয়সী দীপ্তর মাথায় আঙুল বুলিয়ে দিতে দিতে তাকিয়ে রইল নির্বিমেষ। কেন কেমন অসহায় লাগছে ছেলেটাকে। এই মুখটা ছেড়ে সে কোথায় যাবে? কেন যাবে? দূরের মসজিদে ফজরের আজান দিল। দীপ্তকে ছেড়ে উঠে নামাজ পড়ল শ্রেয়সী। এরপর রান্নাঘরে গেল। যাবার সময় দেখল মহসিন সাহেব বসার ঘরে তসবিহ হাতে বসে আছেন। ওকে বেরোতে দেখে জিজ্ঞেস করলেন, এখন কেমন আছে? জ্বর বেশি দেখলাম, তবে এখন শান্ত হয়ে ঘুমিয়েছে। মহসিন সাহেব ঘরে গিয়ে দীপ্তর মাথার কাছে বসে ফু দিলেন। দোয়া পড়ে এর মধ্যে শ্রেয়সী চা এগিয়ে দিল। নাও বাবা, চাটা শেষ করে ঘুমাও। আমার কথা তো শুনলে না। সন্তান অসুস্থ থাকলে আমার ঘুম হবে বুঝি? তোদের ঘরে আসুক, তখন বুঝবি। শ্রেয়সী মৃদু হেসে বলল, তোমার নিজের দিকে খেয়াল করো। রাতে সেই বৃষ্টির মধ্যে ডাক্তার আনতে চলে গেলে, এখন তোমার ছেলে স্বাভাবিক আছে। দীপ্তটা জ্বর এলে বরাবরই এমন হয়ে যায়, কাতর হয়ে পড়ে। ও বৃষ্টিতে ভিজতে পারে না। হঠাৎ কি হলো এভাবে? অনেকক্ষণ ধরে ভিজলো। জিজ্ঞেস করলাম, উত্তর দিল না। সকালে জানা যাবে, তুই বরং ঘুমা। তুইও সারা রাত জেগেছিলি। আমার অভ্যাস আছে। আমি আজ ছুটি নেব বাবা, রেস্ট নেবার সময় আছে। খানিকক্ষণ ইতস্তত করে শ্রেয়সী প্রশ্ন করল, আচ্ছা বাবা, ওর মধ্যে ওর মাকে নিয়ে, মানে রাতে ঘুমের মধ্যে? মহসিন সাহেবের মুখ গম্ভীর হয়ে উঠল। দীপ্ত আমার খুব লক্ষ্মী বাচ্চা জানিস তো। এইটুকু বয়সে যার মাঝখান দিয়ে যেতে হয়েছিল, তাতে আমি খুব ভয়ে থাকতাম সারাক্ষণ। আমাকে ভুল প্রমাণ করে ও খুব দ্রুত পরিস্থিতির সাথে দাপট করে নিল। তবুও আমি বাবা তো, আমি জানি কিছু ক্ষত হয়তো ব্যান্ডেজ বেঁধে লুকিয়ে রাখা যায়, কিন্তু নিরাময় করা সম্ভব হয় না। শোভাও ওর জন্য তেমনই একটা ক্ষত হয়ে আছে। দীপ্ত হয়তো বিষয়টা নিয়ে ইনসিকিউর ফিল করে, একটা স্পষ্ট ইনসিকিউরিটি আমি মাঝে মধ্যে বুঝতে পারি। ওর মধ্যে একটা প্রবল ভয় আমি গতকাল দেখতে পেয়েছি, যদি আমিও তার মায়ের মতো ছেড়ে চলে যাই। একটা দীর্ঘশ্বাস ফেলে কথাটা বলল শ্রেয়সী। ওর মাথায় হাত রেখে মহসিন সাহেব বললেন, তুই বুদ্ধিমতী মেয়ে মা। মায়ের চলে যাওয়াটা ওর ভেতর খুব গভীর একটা দ্বিধা তৈরি করে দিয়ে গেছে।
ও তোকে যখন আরো ভালো করে বুঝতে শুরু করবে, সেই দ্বিধা কেটে যাবে আমি নিশ্চিত। শ্রেয়সী একবার চকিতে দীপ্তর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিয়ে মনে মনে বলল, এখনো তুমি আমাকে পুরোপুরি বুঝতে পারোনি দীপ্ত, তবে আমি তোমার দ্বিধায় কাটিয়ে দেব। তুমি দেখো। মহসিন সাহেব মনে মনে দোয়া করলেন, আল্লাহ, ছেলে মেয়ে দুটোকে সুখে শান্তিতে রেখো। দীপ্তকে 9:30টায় ঘুম থেকে ডাকলো শ্রেয়সী। তার আগে থার্মোমিটারে দেখলো জ্বর এখন 101, রাতে 103 ছুঁয়েছিল পারদ। দীপ্ত উঠে বসলো। ভেবেছিল শ্রেয়সী গতকাল দেরি হওয়া নিয়ে প্রশ্ন করবে, তা না করে মেয়েটা বলল, হাত মুখ ধুয়ে আসো, খেতে হবে, এরপর ঔষধ আছে। দীপ্ত আড়মোড়া ভাঙতে চেষ্টা করে মাথা চেপে ধরে বলল, প্রচণ্ড মাথা ব্যথা করছে, আমাকে ধরে উঠে এসো। দীপ্ত সারা ঘরে ওর জ্বরের চিহ্ন দেখতে পেল না। এর মধ্যেই মেয়েটা মোটামুটি গোছগাছ করে ফেলেছে, তবে চোখে ঘুম না হওয়ার ক্লান্তি। সে দেখেছে মেয়েটা ওর কি পরিমাণ যত্ন করেছে। দীপ্তর মনে হলো, যদি কোনো এক সময় সুর কেটেই যায়, তাহলে শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ কি। সে মিয়মান গলায় বলল, আমি উঠতে পারবো, সেটা জানি, তবে এখন নিজের এই মেল ইগো দূরে রাখো। এখানে মেল ইগো কোত্থেকে এলো? বিছানা থেকে বইয়ের সাহায্যে নিতে হচ্ছে। এটা তোমার পৌরুষে আঘাত করছে না বলতে চাইছো? দীপ্ত কিছুটা হকচকিত হলো। এই মেয়ে যে মহা ঝগড়াটে, সে ভুলে গিয়েছিল। আচ্ছা, ধরে তোলো। এখন ঝগড়া করতে ইচ্ছে করছে না, স্ট্যামিনাও নেই। শ্রেয়সী জানে স্বাভাবিক কথার মানুষ এই ছেলে না। মাঝে মধ্যে এর ঘাড়ের তার ছিঁড়ে যায়, তাই বাঁকা পথে হাঁটলো। এই যে রোগের যে ওষুধ সুন্দর কাজ করলো। মহসিন সাহেবও উঠে পড়েছেন। খাওয়ার টেবিলে ছেলের কুশল জিজ্ঞেস করলেন, এরপর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দীপ্ত অল্প একটু খেয়েই তার খেতে পারছিল না, মুখ তেতো হয়ে আছে। মহসিন সাহেব নিজের হাতে জোর করে খাইয়ে দিলেন। শ্রেয়সী ছবি তুলল একটা। দীপ্ত জিজ্ঞেস করলো, ছবি তুলছো কেন? ধীরে খোকার খোকাপনা দেখার সৌভাগ্য হলো এটা। ফ্রেমবন্দি না থাকলে হয়? তোমাকেও তো মা খাইয়ে দেয় তার বেলা। আমিও তো ভাব নিয়ে বলি না আমার সাহায্য লাগবে, তাই দুটো এক করবে না, বুঝলে? না চাইতেও দীপ্ত হাসলো। সেই হাসি দেখে শ্রেয়সী ভীষণ স্বস্তি পেল। পরিবেশটা খুব গুমোট হয়ে উঠেছিল। যা হালকা করার প্রয়োজন ছিল সে সফল। শ্রেয়সী বারান্দায় এসে দাঁড়িয়েছে। একরাশ শীতল বাতাস এসে গায়ে লাগলো। ওর জীবনেও মাথাটা ভীষণ ধরেছে। তুমি এত কিছু আমার জন্য কেন করছো? দীপ্তর কণ্ঠস্বর শুনে ঘাড় ফিরিয়ে ওকে দেখল শ্রেয়সী, কিন্তু উত্তর দিল না, বললে না। আমার সেই এক গান বিরক্ত নিয়ে বলে শান্ত স্বরে বলল, আমাকে কতটা বোঝো দীপ্ত? কম ভোজা ভালো, কষ্ট কম হবে। তোমার এত দ্বিধা কিসের দীপ্ত? দীপ্ত থতমত খেয়ে গেল। কিসের দ্বিধা? সেটা তুমি জানো, ভালো জানো। আমি জানতে চাইছি উত্তরটা। শ্রেয়সীর দৃঢ়তার দীপ্ত খেই হারিয়ে ফেলল। আমি একটা প্রশ্ন করেছিলাম। শ্রেয়সী গোলাপ গাছের সদ্য ফোটা ফুলে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস গোপন করলো অন্তঃকরণে। আমি কিন্তু তোমাকে পড়তে পারছি দীপ্ত, তুমিও চেষ্টা করো। যখন আমাকে বুঝতে পারবে সর্বান্তঃকরণে, তখন আর এই প্রশ্ন মাথায় আসবে না। কথাটা বলেই শ্রেয়সী ভেতরে এসে শুয়ে পড়ল। এবার সত্যিই একটু ঘুম দরকার। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে রীতিমতো। দীপ্ত তাকিয়ে আছে। শ্রেয়সী ক্ষণকাল আগে ঠিক যেখানে দাঁড়িয়েছিল সেখানে, কিন্তু ওর মন ঘুরে বেড়াচ্ছে অন্য কোথাও। নিজের মনেরই অলিগলি
চোরাগলিতে আতিপাতি খুঁজে ফিরছে নিজেকেই। গত দুদিনে দীপ্ত অনেকটা চুপচাপ হয়ে গেছে। ওর আচরণও যেন কিছুটা অন্যরকম। শ্রেয়সী গতকাল তেমন একটা আমলে নেয়নি, ভেবেছে শারীরিক অসুস্থতার জন্য, কিন্তু আজ মনে হচ্ছে ওটাই শুধু কারণ নয়। আজ মনে হচ্ছে ওকে কিছুটা এড়িয়ে চলতে যেন চাইছে। হঠাৎ কি এমন হলো শ্রেয়সী ভেবে পায় না। এই গতকালের কথাই ধরা যাক। দীপ্ত শুয়েছিল। শ্রেয়সী আধবেলা অফিস থেকে এসেছে। সে ঘরে ঢুকতেই দীপ্ত বলল, এভাবে অফিস করলে তোমার চাকরিটা যাবে। শ্রেয়সী হেসে বলছিল, সমস্যা নেই, তোমারটা তো থাকছে। দীপ্ত হাসেনি, বরং বলেছে, পরে আমার ঘাড়ে দোষ চাপবে। লোকে বলবে আমার জন্য তোমার চাকরি গেছে। এসব করো না, ভালো লাগে না আমার। শ্রেয়সী হতভম্ব হয়ে কিছুক্ষণ বুঝতে চেষ্টা করলো হয়েছেটা কি। কিছুটা সময় নিয়ে শ্রেয়সী বলল, দীপ্ত, বিষয়টা তো লোকের বলার মতো নয়, এটা আমাদের দুজনের বিষয়। লোকে কেন কথা বলবে? দীপ্ত উত্তর দেয়নি। কনুই দিয়ে চোখ ডেকে গুজো হয়ে গেছে। বিষয়টা শ্রেয়সীর ভালো লাগেনি, কিন্তু তখনকার মতো এড়িয়ে গেল, কারণ সেটা কিছু বলার মতো সময় নয়। আজ দীপ্তর জ্বর পুরোপুরি নেমে গেছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগিয়েছিল। এটা সারতে সময় লাগবে। আজ দুজনেই অফিসে এসেছে। দীপ্তর শ্রেয়সীকে নামিয়ে চলে যাচ্ছিল। শ্রেয়সী বলল, ওষুধ দিয়েছি, দুপুরে খাবার শেষ করে ওষুধ খেতে ভুলবে না। ঠিক আছে, মনে থাকবে, বলেই চলে গেল। অন্য সময় হলে দীপ্ত বলতো, তুমি মনে করিয়ে দিও, নিজের খেয়াল রেখো। আর কিছুই বলেনি। নীরস ছিল ছেলেটা। শ্রেয়সী অফিসে নিজের ডেস্কে বসেছিল। টুকরো টুকরো ছবিগুলো ভেসে উঠছিল তার মানুষ সপটে। দীপ্ত কি কোনো কিছু নিয়ে বিপর্যস্ত? অফিসে কোনো সমস্যা? ওর কোনো কলিগের সাথে শ্রেয়সীর যেভাবে আলাপ নেই, দীপ্তকেই সরাসরি জিজ্ঞেস করতে হবে। মহসিন সাহেবের সাথে তো বেশ স্বাভাবিক আচরণ করলো। সমস্যাটা হয়তো শ্রেয়সী সম্পর্কিতই। পরক্ষণেই আবার মনে হলো, হয়তো বাবাকে চিন্তায় ফেলতে চায়নি বলেই সেখানে স্বাভাবিকতা বজায় রেখেছে হয়তো। শ্রেয়সী কল দিল, দুইবার, রিসিভ হলো না। এর মধ্যে মহসিন সাহেব একবার কল দিলেন, কিরে মা, খেয়েছিস? না বাবা, খাবো। বাবা, দীপ্তর সাথে কথা হয়েছে তোমার? হ্যাঁ, এইমাত্র কল দিয়েছিল, তোর সাথে কথা হয়নি। ও ঠিক আছে বাবা, তুমি ওষুধ মিস করো না যেন।